ইসরায়েলের আকাশসীমায় ইরানের একটি শাহেদ ড্রোন। আকারে ছোট আর দেখতে অতি সাধারণ এই ড্রোনের দাম হয়তো সর্বোচ্চ 20,000 মার্কিন ডলার। অথচ এটিকে মাঝ আকাশে ধ্বংস করতে ছোড়া হচ্ছে 30 থেকে 40 লাখ ডলার মূল্যের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল। দৃশ্যটি দেখে মনে হতে পারে ড্রোনটি কার্যত ধ্বংস হয়েছে, ব্যর্থ হয়েছে ইরানের উদ্দেশ্য। কিন্তু একটু ঠান্ডা মাথায় হিসাব কষলে একটা প্রশ্ন ঘুরে আসবে, এখানে আসলে জিতলটা কে? আর যদি একটির বদলে ছুটে আসে এক ঝাঁক ড্রোন, সমীকরণটা তখন কি দাঁড়ায়? যুদ্ধের প্রচলিত রূপ এখন অনেকটাই বদলেছে। আজকের দিনের যুদ্ধ কেবল অস্ত্রের শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করে না। আধুনিক সামরিক কৌশলবিদরা মনে করেন প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি অর্থনৈতিক সহনশীলতা ও ক্ষয়ক্ষতি সামলে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতাও যুদ্ধের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ কেবল অস্ত্রের জোরে নয়, টিকে থাকার সক্ষমতাও আধুনিক যুদ্ধে জয় পরাজয়ের সমীকরণ বদলে দিতে পারে। নতুন এই সমীকরণের কেন্দ্রে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ধারণা: অ্যাট্রিশন ওয়ারফেয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধ এবং অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। ল্যাটিন অ্যাট্রিশনম থেকে আসা অ্যাট্রিশন শব্দের অর্থ ধীরে ধীরে ক্ষয় করে ফেলা। অ্যাসিমেট্রিক যুদ্ধে প্রচলিত সামরিক কায়দার বিপরীতে এই কৌশল অত্যন্ত কার্যকর। অ্যাট্রিশন পদ্ধতিতে সম্মুখ যুদ্ধের বদলে ধীরে ধীরে প্রতিপক্ষের জনবল, অস্ত্র, গোলাবারুদ, রসদ ও সম্পদ নিঃশেষ করে দেয়া হয়। শত্রুপক্ষের মনোবল ভেঙে ক্লান্তি ও অক্ষমতার মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনাই এই রণকৌশলের মূল লক্ষ্য। প্রথম বিশ্বযুদ্ধে 1916 সালের ব্যাটেল অফ বার্ডিউনে জার্মান জেনারেল এরিক ফন ফালকেনহাইন ঠিক এই কৌশলটাই বেছে নিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল ফ্রান্সকে এমন এক যুদ্ধে আটকে রাখা যেখানে টিকে থাকতে গিয়ে তারা ক্রমশ রক্তশূন্য হয়ে পড়বে। এই পরিকল্পনার প্রতিফলন তার বিখ্যাত উক্তিতেও পাওয়া যায়। তিনি বলেছিলেন, ব্লিড ফ্রেঞ্চ হোয়াইট, অর্থাৎ ফরাসি সেনাবাহিনীকে রক্ত ঝরিয়ে নিঃশেষ করে দাও। বর্তমান যুদ্ধ কৌশলেও এই ধারণা নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের পাশাপাশি ব্যয়ের অসমতাও এখন প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদে ক্লান্ত করে তোলার এক কার্যকরী হাতিয়ার। ইরানের একটি শাহেদ ড্রোনের দাম 20,000 ডলার, অথচ এটিকে প্রতিহত করা ইসরায়েলের আয়রন ডোমের একটি টামির ইন্টারসেপ্টরের দাম 40 থেকে 50,000 ডলার, আর ডেভিড স্লিংয়ের স্টার্নার মিসাইলের মূল্য প্রায় 10 লাখ ডলার। অর্থাৎ অনেক ক্ষেত্রেই মশা মারতে কামান দাগতে হচ্ছে। আর গাণিতিক এই অসমতা কেবল বাজেটের বিষয় নয়, পশ্চিমা করদাতাদের উপর বাড়তি চাপও বটে। Satellite imagery showing the extent of the damage to U.S. military facilities across Gulf Arab countries is starting to emerge, part of Iran's furious response to an Israeli-American campaign that decimated its leadership. তাছাড়া অর্জনের চেয়ে যুদ্ধের ব্যয় কয়েক গুণ বেশি হলে দীর্ঘমেয়াদী যুদ্ধে পরাশক্তিদের পরাজয় অনিবার্য হয়ে উঠবে। আর ইরান ঠিক এই পদ্ধতি বেছে নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোকে এমনই এক দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক লড়াইয়ে টেনে আনছে। এর আগেও অনেক পরাশক্তি এই ফাঁদে পা দিয়েছিল। 1979 সালে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ ছিল ঠিক তেমনই এক ভয়ঙ্কর চোরাবালি, যেখানে আটকা পড়ে সোভিয়েত সাম্রাজ্যই তলিয়ে যায়। আগ্রাসনের শুরুতে সোভিয়েতরা প্রথম থেকেই ধ্বংসভিত্তিক কৌশল বা পজিশনাল ওয়ারফেয়ার গ্রহণ করে শত্রুবাহিনীকে সমূলে বিনাশ করতে চেয়েছিল। কিন্তু আফগানিস্তানের রুক্ষ পাহাড়ে তাদের প্রথাগত রেড আর্মি মুজাহিদিনদের গেরিলা রোভারিং ওয়ারফেয়ার কৌশলের কাছে একেবারে ধরাশায়ী হয়। একটা সময় সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এটিকে একটি রক্তাক্ত ক্ষত বলেছিলেন, কারণ আফগানিস্তানের সাথে ওই যুদ্ধে সোভিয়েত কোষাগার শূন্য হওয়ার পাশাপাশি রেড আর্মির অপরাজেয় ভাবমূর্তিকে রীতিমতো ধূলিসাৎ করেছিল। তাছাড়া ক্ষমতা যদি খুব বেশি এককেন্দ্রিক হয়, যুদ্ধের সময় সেটি বড় দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়।
2003 সালে ইরাকের সামরিক কমান্ড পুরোপুরি সাদ্দাম হুসাইনের উপর নির্ভরশীল ছিল। ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট যখন বাগদাদের দিকে অগ্রসর হয়ে শীর্ষ নেতৃত্বকে বিচ্ছিন্ন করে দেয়, তখন ইরাকি সেনাবাহিনীর পুরো কমান্ড কাঠামোই ভেঙে পড়েছিল। আর সেই অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে ইরানের ডিসেন্ট্রালাইজ মোজাইক ডিফেন্স বা ডিএমডি কৌশল। এই ব্যবস্থায় কমান্ড বা নেতৃত্বকে একটি কেন্দ্রে আবদ্ধ না রেখে বিভিন্ন জায়গা ও স্তরে ছড়িয়ে দেওয়া হয়। প্রতিটি কমান্ড স্তরের নিচে আগেভাগেই কয়েক ধাপ পর্যন্ত বিকল্প নেতৃত্ব ঠিক করে রাখা হয়। ফলে শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও নিচের ইউনিটগুলো পূর্ব নির্দেশনা অনুযায়ী স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। এখানে যুদ্ধের কোনো একক মাথা থাকে না, তাই শত্রু যদি শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেয় তবুও সেখানে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে পারে না। অনেকটা পৌরাণিক হাইড্রার মতো, একটি মাথা কেটে ফেললেও যেন আরও কয়েকটি মাথা গজিয়ে ওঠে। আর এমন ব্যবস্থার বিরুদ্ধে নিখুঁত যে কোনো হামলাও কৌশলগতভাবে খুব একটা কার্যকর হয়ে ওঠে না। The Artesh, Iran's regular army, is responsible for territorial defense, borders, airspace, and conventional warfare. There's the Islamic Revolutionary Guard Corps. It's responsible for protecting the revolution, politically and militarily. তবে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোর জন্য অ্যাট্রিশন কৌশল যেমন একটা শক্ত প্রতিরক্ষা ঢাল, তেমনি ভয়াবহ ঝুঁকিরও কারণ। এই কৌশল বড় শক্তিকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলতে পারে ঠিকই, কিন্তু এর ফলে টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। বিশেষ করে মোজাইক ডিফেন্সের আওতায় যখন নিচের বা মধ্য পর্যায়ের কর্মকর্তাদের হাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়, তখন মাঠ পর্যায়ে তাদের কোনো ছোট্ট ভুল থেকে বড় সংঘাতেরও শুরু হতে পারে। এছাড়াও কোলাটারাল অ্যাট্রিশন বা আনুষঙ্গিক ক্ষয়ক্ষতির ঝুঁকিও কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। প্রতিপক্ষকে দীর্ঘ সময় ধরে নিঃশেষ করার প্রক্রিয়ায় অনেক সময় রক্ষণাত্মক দেশটির নিজের অর্থনীতি ও জনপদ পুরোপুরি ধ্বংসস্তূপে রূপ নেয়। অর্থাৎ কৌশলগতভাবে একটি ছোট দেশ এক্ষেত্রে জয়ী হলেও জাতীয় অস্তিত্বের বিচারে তাকে এর চড়া মূল্য দিতে হতে পারে। আধুনিক যুদ্ধের নতুন ব্যাকরণে বিজয় এখন আর কোনো চূড়ান্ত লড়াই বা ভূখণ্ড দখলের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের দিনে ড্রোনের মতো সস্তা অথচ কার্যকর প্রযুক্তির সহজলভ্যতা পুরো বিশ্বকে জটিল মোজাইক বা নকশায় পরিণত করেছে। আর এই নতুন বাস্তবতায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর শক্তিও যে কোনো বৃহৎ শক্তির উপর বিশাল অর্থনৈতিক খরচ চাপিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। প্রযুক্তির দম্ভ আর অস্ত্রের ঝঞ্ঝনানির চেয়েও টিকে থাকার অসীম ধৈর্য এবং রাজনৈতিক সহনশীলতাই নির্ধারণ করে দেবে আগামী দিনের বিশ্ব ব্যবস্থায় কে বিজয়ী হবে আর কে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।